কলকাতা ১৯৫০-এর দশকের এক হিমেল সন্ধ্যা। সল্টলেকের বাড়িতে ব্যোমকেশ নিবিষ্ট মনে খবরের কাগজে চোখ বোলাচ্ছিল। আমি জানালার ধারে দাঁড়িয়ে ধুমায়িত চায়ের কাপে চুমুক দিচ্ছি। হঠাৎ ব্যোমকেশ কাগজটা সজোরে টেবিলের ওপর আছাড় দিয়ে মারল। অজিত, মানুষ অপরাধ করার জন্য ইদানিং খুব সস্তা পথ বেছে নিচ্ছে, কিন্তু এই খবরটা দেখো, এটা সস্তা নয়, এটা একটা শিল্প। আমি কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম। হেডলাইন বলছে, মিউজিয়াম হলে সঙ্গীতের আসরে মর্মান্তিক দুর্ঘটনা, প্রখ্যাত গায়ক বিনায়ক চ্যাটার্জির মৃত্যু। এটা তো স্রেফ হৃদরোগে মৃত্যু বলেই মনে হচ্ছে ব্যোমকেশ। জলসার আসরে গান গাইতে গাইতে আবেগপ্রবণ হয়ে অনেক সময় শিল্পীদের এমনটা হয়। এর মধ্যে অপরাধ কোথায় দেখলে? খবরটা ভালো করে পড়ো। ঠিক যে মুহূর্তে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন, সেই মুহূর্তেই হলের ঐতিহাসিক বেলজিয়াম গ্লাসের ঝাড় লণ্ঠনটা ভেঙে পড়েছিল। লোকে ভাবছে এটা কাকতালীয় বা দৈব অভিশাপ, কিন্তু বিজ্ঞানে কাকতালীয় বলে কিছু নেই অজিত। তুমি বলতে চাইছো ঝাড় লণ্ঠন ভাঙা আর মানুষের মৃত্যুর মধ্যে কোনো অদৃশ্য সুতো আছে? সুতো নয়, সুর আছে, কম্পন আছে। ঝাড় লণ্ঠন কোনো হাতুড়ির ঘায়ে ভাঙেনি, ওটা ভেঙেছে শব্দের ধাক্কায়। আর যে শব্দ কাঁচ ভাঙতে পারে, সে শব্দ মানুষের হৃৎপিণ্ডের ছন্দ ওলটপালট করে দিতে পারে কিনা, সেইটাই বড় প্রশ্ন। ঠিক এই সময় কলিং বেলটা বেজে উঠল। বিরক্তি মুখে ঘরে ঢুকলেন লালবাজারের ইন্সপেক্টর পান্ডিরামবাবু। আরে ব্যোমকেশবাবু, চা খেতে আসিনি, একটা বিষম সমস্যায় পড়েছি। আরে ময়না তদন্তের রিপোর্ট দেখে তো ডাক্তাররাও মাথা চুলকাচ্ছেন। বসুন পান্ডিরামবাবু, রিপোর্ট কি বলছে? হৃদযন্ত্র বিকল? আগে হ্যাঁ, কিন্তু অস্বাভাবিক উপায়। হার্টের পেশিগুলো যেন কোনো অদৃশ্য যন্ত্রে পিষে দেওয়া হয়েছে। অথচ দেখুন, শরীরে কোনো বিষ নেই, ধমনীতে কোনো ব্লক নেই। ডাক্তাররা বলছেন এটা নাকি একটা অদ্ভুত শক। আরে বাবা, কিসের শক সেটা কেউ জানে না। গায়ক যখন গান গাইছিলেন, তার আশেপাশে অদ্ভুত কিছু কি লক্ষ্য করেছিলেন কেউ? দর্শকরা বলছেন যে মৃত্যুর ঠিক আগে বিনায়কবাবু নাকি একটা অতি উচ্চস্বরের চিৎকার করতে গিয়েছিলেন, আর ঠিক তখনই একটা তীব্র শীষ দেওয়ার মতো আওয়াজ শোনা যায়। অনেকে ভাবছেন যে সেটা হয়তো কোনো মাইকের গোলমাল, কিন্তু ঠিক সেই শব্দেই ঝাড় লণ্ঠনটা ফেটে যায়। শীষ দেওয়ার মতো শব্দ? আপনি নিশ্চিত ওটা মাইকের শব্দ ছিল? হ্যাঁ, এখন তো তাই মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি অন্য কিছু ভাবছেন? পান্ডিরামবাবু, আমি ভাবছি এক ভয়ঙ্কর বাদ্যযন্ত্রের কথা। আচ্ছা, বিনায়ক বাবুর সাথে কার কার মনোমালিন্য ছিল? দেখুন, বিনায়কবাবু ছিলেন মেজাজি মানুষ। সঙ্গীত জগতের অনেকের সাথেই তার বিরোধ ছিল। তবে সবচেয়ে বড় শত্রুতা ছিল সম্ভবত সারঙ্গীবাদক মহাদেব মিশ্রের সঙ্গে। গত মাসের একটা জলসায় বিনায়কবাবু প্রকাশ্যে মহাদেববাবুকে অপমান করেছিলেন। মহাদেববাবু এখন কোথায়? তিনি তো পক্ষাঘাতে শয্যাশায়ী, নড়াচড়া করার ক্ষমতাই নেই। হ্যাঁ, তবে তার শিষ্যরা আছেন। অজিত, আমার মনে হচ্ছে খুনি কোনো সাধারণ লোক নয়। সে শব্দের গতিপথ আর প্রতিধ্বনি নিয়ে খেলা করছে। পান্ডিরামবাবু, কাল সকালে আমরা একবার মিউজিয়াম হলটা ঘুরে দেখব, তবে তার আগে বিনায়কবাবুর পরিবারের সাথে কথা বলাটা দরকার। পরদিন আমরা বিনায়কবাবুর বাড়িতে গেলাম। শোকাতুর পরিবেশ। তাঁর পুত্র রণজয় চ্যাটার্জি আমাদের বৈঠকখানায় বসালেন। রণজয়বাবু, আপনার বাবা কি শেষ কয়েকদিনে নতুন কোনো বাদ্যযন্ত্র বা পুরনো যন্ত্র সারিয়ে এনেছিলেন? বাবা তার প্রিয় তম্বুরাটা সারিয়ে এনেছিলেন। ওটা নাকি তার গুরুদেবের দেওয়া। কিন্তু কেন বলুন তো? কে সারিয়ে দিল ওটা? ননীলাল মল্লিক। তালতলার দিকে ওর একটা দোকান আছে। অদ্ভুত লোক, সারাক্ষণ পুরনো বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিয়ে পড়ে থাকে। কেন, তম্বুরার সাথে বাবার মৃত্যুর কোনো যোগ আছে নাকি? সেটা এখনই বলা কঠিন। তবে রণজয়বাবু, সেই তম্বুরাটা এখন কোথায়? আমি একবার দেখতে চাই। সেটা তো বাবা মঞ্চেই নিয়ে গিয়েছিলেন। মৃত্যুর পর সেটা হাসপাতালেই ছিল, এখন পুলিশ হেফাজতে আছে। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। ওর চোখ দুটো তখন জল জল করছে।
আমরা যখন বাইরে বেরিয়ে এলাম ট্যাক্সির জন্য অপেক্ষা করছি, তখন ব্যোমকেশ ফিসফিস করে আমায় বলল, অজিত, জালটা অনেক দূর বিস্তৃত। নলিলাল মল্লিক কেবল একজন কারিগর নয়, সে সম্ভবত এই মারণঘাতী ফ্রিকোয়েন্সির উদ্ভাবক। কিন্তু আসল মন্ত্রণাদাতাকে, সেইটা আমাদের বার করতে হবে। কিন্তু ব্যোমকেশ, শব্দ দিয়ে মানুষ মারা কি আদেও সম্ভব? আহা অজিত, তুমি নিশ্চয়ই শুনেছ যে বিশেষ এক সুরের কম্পনে কাঁচের গ্লাস ভেঙে যায়। একেই বলে রেজোনেন্স। যদি খুনি কোনোভাবে বিনায়কবাবুর হৃৎপিণ্ডের নিজস্ব কম্পন বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে পারে, তবে দূর থেকে শব্দ তরঙ্গ পাঠিয়ে তার হার্টটা বন্ধ করে দেওয়া চল ভাত। ভয়ঙ্কর। তার মানে খুনি আমাদের আশেপাশে থাকলেও আমরা তাকে চিনতে পারবো না? ঠিক তাই। তার কাছে কোনো পিস্তল নেই, কোনো বিষের শিশি নেই, তার অস্ত্র কেবল সুর। চলো অজিত, এবার পান্ডিরাম বাবুর ডেরায় একবার যেতে হবে। সেই তম্বুরাটা আমায় পরীক্ষা করতে হবে। আমরা যখন পুলিশের মালখানায় পৌঁছলাম তখন অন্ধকার হয়ে এসেছে। পান্ডিরামবাবু তম্বুরাটা বের করে দিলেন। ব্যোমকেশ পকেট থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে তম্বুরার কাঠের প্রতিটি তন্তু পরীক্ষা করতে শুরু করল। অজিত, দেখছো এই কাঠের ভেতরটা? এটা সাধারণ কাঠ নয়, এর ভেতরে খুব সরু একটা ধাতব পাত বসানো রয়েছে। এটা একটা অ্যান্টেনার মতো কাজ করে। অ্যান্টিনা? তম্বুরার ভেতরে কেন? যাতে বাইরে থেকে পাঠানো কোনো নির্দিষ্ট শব্দ তরঙ্গকে এই তম্বুরাটা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। বিনায়কবাবু যখন গান গাইতে গাইতে তম্বুরাটা বুকের কাছে ধরেছিলেন, তখনই খুনি বাইরে থেকে সেই মারুন ফ্রিকোয়েন্সি ছেড়ে দিয়েছিল। হঠাৎ সেই নিস্তব্ধ মালখানায় একটা অদ্ভুত গুঞ্জন ভেসে এলো, ঠিক যেন কোনো মৌমাছির ঝাঁক ধেয়ে আসছে। পান্ডিরাম বাবু, তম্বুরাটা সরিয়ে রাখুন এক্ষুনি দূরে, কেউ এই ভবনের বাইরে থেকে তরঙ্গ পাঠাচ্ছে। মুহূর্তের মধ্যেই মালখানার জানালার কাঁচগুলো ঝনঝন করে ভেঙে পড়ল। পান্ডিরামবাবু ভড়কে গিয়ে তম্বুরাটা হাত থেকে ফেলে দিলেন। শব্দটা থেমে গেল। শত্রু বুঝতে পেরেছে আমরা রহস্যের গোড়ায় পৌঁছে গিয়েছি। এবার আমাদের লড়াইটা শুধু বুদ্ধি দিয়ে নয়, কান দিয়েও লড়তে হবে অজিত। পরদিন ভোরের আলো ফোঁটার আগেই ব্যোমকেশ আমাকে জাগিয়ে তুলল। ওর পরনে সাধারণ ধুতি আর গায়ে একটা পুরনো চাদর। ও ছদ্মবেশ নিতে চাইছে না, কিন্তু নিজেকে কিছুটা আড়াল করতে চাইছে। অজিত, দেরি করো না, চা খেয়েই বেরোতে হবে। আজ আমাদের গন্তব্য তালতলার সেই ননিলাল মল্লিকের ডেরা। মনে হচ্ছে সেইখানেই এই মারণ যন্ত্রের নকশা লুকিয়ে আছে। কিন্তু ব্যোমকেশ, কাল রাতে যা হলো, তারপর ননিলালকে আমাদের আদেও দেখা দেবে? সে তো বুঝেই গেছে আমরা ওর পিছু নিয়েছি। সেটাই তো মজা অজিত। অপরাধী যখন বুঝতে পারে সে ধরা পড়েছে, তখন সে হয় পালায়, না হয় পাল্টা আক্রমণ করে। ননিলাল দ্বিতীয় দলের লোক। সে তার শিল্পের ওপর প্রচণ্ড অহংকারী। সে আমাদের ডেকে নিয়ে নিজের ক্ষমতা জাহির করতে চাইবে। আমরা যখন তালতলার ঘিঞ্জি গলিতে ননিলালের দোকানে পৌঁছলাম, তখন চারিদিকে ধূপের কড়া গন্ধ। দোকানের সামনে সাইনবোর্ডে ধুলোর আস্তরণ। ভেতরে ঢুকতেই দেখা গেল সারি সারি সেতার, এসরাজ আর হারমোনিয়াম কঙ্কালের মতো ঝুলে আছে। পেছনের একটা অন্ধকার ঘর থেকে টুংটাং শব্দ আসছে। ননিলাল বাবু কি ঘরে আছেন? আমরা বিনায়ক বাবুর তম্বুরার ব্যাপারে একটু কথা বলতে এসেছি। শব্দটা থেমে গেল। এক লম্বা রোগাটে লোক পর্দা সরিয়ে বেরিয়ে এলো। তার হাতগুলো অস্বাভাবিক লম্বা, আর আঙুলগুলো যেন হাড়ের কাঠি। চোখের মণি দুটো স্থির, তাতে কোনো পলক পড়ছে না। ব্যোমকেশ বাবু, সত্যান্বেষী যখন নিজের দরজায় আসে তখন বুঝতে হয় সময়টা খারাপ। বসুন। আপনি আমাকে চেনেন দেখছি। আপনাকে চেনে না এমন লোক কলকাতায় কম আছে। তা বিনায়কবাবুর তম্বুরাটা কেমন দেখলেন? সুর কি ঠিক আছে? ননিলালের গলা একটা বিদ্রুপের সুর। সে একটা টুল এগিয়ে দিল আমাদের দিকে।
সুর খুব বেশি ঠিক আছে ননীলাল বাবু, এতই ঠিক যে সেটা একটা আস্ত মানুষকে স্তব্ধ করে দিতে পারে। আপনি কি এই তম্বুরার ভেতর রেজোনেন্স প্লেট বসানোর অনুমতি বিনায়ক বাবুর কাছ থেকে নিয়েছিলেন? ননীলাল একটুও ঘাবড়ালো না। সে একটা বিড়ি ধরিয়ে ধোঁয়া ছাড়ল। আমি কারিগর সাহেব, খরিদ্দার সুর চায়, আমি সুর দিই। বিনায়কবাবু চেয়েছিলেন তাঁর আওয়াজ যেন হলের শেষ কোণায় পর্যন্ত পৌঁছয়। আমি শুধু তার যন্ত্রের ক্ষমতা বাড়িয়ে দিয়েছিলাম। তাতে যদি কারুর হৃৎপিণ্ড সহ্য করতে না পারে, তাতে কারিগরের কি দোষ? একে আপনি দোষ বলছেন না? আপনি জেনে শুনে একটা খুনের যন্ত্র তৈরি করেছেন। খুন? প্রমাণ আছে? শব্দ কি কখনো কাউকে খুন করতে পারে? পুলিশ কি শব্দের বিরুদ্ধে চার্জশিট দিতে পারবে? আর আপনারা এখানে এসেছেন কেন? প্রমাণ তো কাল রাতেই চুরমার হয়ে গেছে। প্রমাণ চুরমার হয়নি ননীলাল বাবু। আপনি যে অতি উচ্চ কম্পনের তরঙ্গ ব্যবহার করেছেন তার ছাপ ওই তম্বুরার কাঠের তন্তুতে রয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন সেটা নয়। আমার প্রশ্ন হলো, আপনাকে এই কাজের জন্য বায়না দিয়েছিল কে? বিনায়ক বাবুকে মারলে আপনার তো কোনো লাভ নেই। ননীলাল এবার একটু চুপ হয়ে গেল। সে জানালার দিকে তাকিয়ে অট্ট হাসি হাসল। বায়না? বায়না দিয়ে যে সঙ্গীতের প্রতি অনুরাগ। বিনায়কবাবু বড় অহংকারী ছিলেন। তিনি ভাবতেন তাঁর গলার উপর কোনো শব্দ নেই। আমি শুধু প্রমাণ করে দিলাম তাঁর গলার চেয়ে আমার তৈরি করা যন্ত্রের শক্তি বেশি। ব্যোমকেশবাবু, আপনারা ফিরে যান। এই সুরের খেলা আপনাদের জন্য নয়। ফিরে তো যাবই, তবে যাওয়ার আগে আপনার ওই পেছনের ঘরটা একবার দেখে যেতে চাই। ননীলাল বিদ্যুৎ বেগে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন খুনি আভা। ওখানে আমার সাধনা চলে। ওখানে কারোর প্রবেশ নিষেধ, এমনকি খোদ যমরাজের জন্যেও নয়। ঠিক সেই সময়ে দোকানের ভেতরে এক অদ্ভুত কাঁপন শুরু হলো। একটা খুব নিচু পর্দার আওয়াজ, যা কানে শোনা যাচ্ছে না, কিন্তু সারা শরীর যেন রিরি করে উঠছে। আমার মনে হলো আমার পাকস্থলীর ভেতরটা পাক দিয়ে উঠছে। অজিত, বাইরে চলো এখনই! ব্যোমকেশ আমার হাত ধরে একরকম হির হির করে টেনে দোকান থেকে বের করে আনলো। রাস্তায় আসতেই সেই অস্বস্তিটা কেটে গেল। ওটা কি ছিল ব্যোমকেশ? আমি তো প্রায় বমি করে দিচ্ছিলাম। ওটাকে বলে ইনফ্রাসনিক সাউন্ড। 20 হার্টজের নিচের শব্দ। মানুষ শুনতে পায় না, কিন্তু স্নায়ুতন্ত্রকে তছনছ করে দেয়। ননীলাল আমাদের সতর্ক করে দিল অজিত, ও একাই যথেষ্ট নয়। ওর পেছনে যে মগজ আছে সে অত্যন্ত ধুরন্ধর। তুমি কার কথা ভাবছো? সেই মহাদেব মিশ্রের শিষ্যের কথা পাণ্ডেরামবাবু বলেছিলেন না? আমাদের একবার সেখানে যেতে হবে। ননীলালকে টাকা দেওয়ার মতো ক্ষমতা কোনো কারিগরের নেই। এই যন্ত্র তৈরির খরচ অনেক। আমরা ট্যাক্সি নিয়ে সরাসরি পৌঁছলাম মহাদেব মিশ্রের ছাত্রাবাসে। সেখানে গিয়ে জানতে পারলাম মহাদেববাবুর প্রধান শিষ্য হিমাদ্রি শেখর গত কয়েকদিন ধরে নিখোঁজ। অজিত, এই দেখো, হিমাদ্রির টেবিলের ওপর বিজ্ঞানের বই, ফিজিক্স অফ মিউজিক আর অ্যাকোয়াস্টিক ইঞ্জিনিয়ারিং। হিমাদ্রি কেবল গান শিখত না, সে শব্দের বিজ্ঞান নিয়ে পড়াশোনা করত, গবেষণা করত। তার মানে হিমাদ্রি আর ননীলাল মিলেই এই ষড়যন্ত্র করেছে। মনে হচ্ছে তাই। কিন্তু হিমাদ্রি নিখোঁজ কেন? সে কি ভয় পেয়েছে, নাকি নতুন কোনো শিকারের সন্ধানে গেছে? হঠাৎ হিমাদ্রির ঘরের গ্রামোফোনটা একা একাই ঘুরতে শুরু করলো। কোনো রেকর্ড নেই, কিন্তু একটা অস্পষ্ট ফিসফিসানি ভেসে আসতে লাগলো। ব্যোমকেশবাবু অনেক দূরে এগিয়ে গেছেন, এবার থামুন। আপনার ঘরের দেওয়ালগুলো কিন্তু খুব বেশি শক্ত নয়। সুর যে কোনো সময় দেয়াল ভেদ করতে পারে। আমি ভয়ে সিঁটিয়ে গেলাম। ব্যোমকেশ কিন্তু শান্তভাবে গ্রামোফোনের দিকে এগিয়ে গেল। হিমাদ্রিবাবু, লুকোচুরি না খেলে সামনাসামনি আসুন না। আপনার সুর কি কেবল অন্ধকারেই কাজ করে? সত্যান্বেষীর কানে কি পৌঁছতে পারবে না আপনার সেই মারণ ফ্রিকোয়েন্সি? কোনো উত্তর এলো না। শুধু গ্রামোফোনটা সজোরে থেমে একটা ক্যাঁচ ক্যাঁচে শব্দ করল। অজিত, বাড়িতে চলো। আমাদের বাড়ি এখন আর নিরাপদ নয়।
হিমাদ্রি আমাদের চ্যালেঞ্জ করেছে, আজ রাতে ও আমাদের উপর সরাসরি আক্রমণ করবে। আমরা যখন বাড়ির গেটে পৌঁছলাম, দেখলাম দারোয়ান হীরা সিং মাটিতে পড়ে ছটফট করছে, তার কান দিয়ে রক্ত গড়াচ্ছে। অথচ আশেপাশে কোনো লোক নেই, কোনো হইচই নেই, শুধু বাতাসটা কেমন যেন ভারী হয়ে আছে। অজিত, জলদি ওপরে চলো, জানলার সব কাঁচ কাপড় দিয়ে ঢেকে দাও, আজ রাতটা আমাদের জন্য কাল রাত্রি হতে পারে। ঘরের ভেতরে পা দিয়েই আমি এক অদ্ভুত শিরশিরানি অনুভব করলাম। মনে হচ্ছে বাতাসের ঘনত্ব বেড়ে গেছে। ব্যোমকেশ কোনো কথা না বলে আলমারি থেকে 4-5টা বড় মোটা কম্বল বের করল। অজিত, কথা কম কাজ বেশি। এই কম্বলগুলো জানলার কপাটে শক্ত করে বেঁধে দাও, একটা ছিদ্রও যেন না থাকে, একটা ছিদ্রও থাকবে না। আর রান্নাঘর থেকে 1 গামলা জল নিয়ে এসে ঘরের মাঝখানে রাখো। কম্বল দিয়ে কি শব্দ আটকানো যায় ব্যোমকেশ? আর এই জলের গামলাটাই বা কেন? কম্বল শব্দকে শোষণ করবে, আর জল হলো আমাদের রাডার। শব্দের কম্পন যখন ঘরকে আঘাত করবে, তখন ওই জলের ওপর ঢেউ দেখে আমি বুঝতে পারবো ফ্রিকোয়েন্সিটা কোন দিক থেকে আসছে। আমি দ্রুত জানালার গ্লাসগুলো ঢেকে দিলাম। ঘরটা এখন এক অন্ধকার গুহার মতো। মাঝখানে রাখা জলের গামলাটার দিকে তাকিয়ে ব্যোমকেশ স্টপ ওয়াচ হাতে নিয়ে বসে পড়ল। 10 মিনিট 20 মিনিট নিস্তব্ধতা। হঠাৎ গামলার জলটা থরথর করে কাঁপতে শুরু করল। কোনো শব্দ নেই, অথচ জলের ওপর জ্যামিতিক নকশা তৈরি হচ্ছে। শুরু হয়ে গেছে। ওটা আল্ট্রাসনিক মোড। অজিত, তোমার কানে কি তালা লাগছে? হ্যাঁ, মনে হচ্ছে মাথার ভেতর কেউ লক্ষ লক্ষ সূচ ফোটাচ্ছে। ব্যোমকেশ, আমি আর সহ্য করতে পারছি না। স্থির থাকো, এখনই প্রতিক্রিয়া দেখিও না। হিমাদ্রি আমাদের স্নায়ু পরীক্ষা করছে। ও চাইছে আমরা ছটফট করে জানলা খুলে দিই, আর জানলা খুললেই ও সরাসরি উচ্চ ক্ষমতার তরঙ্গ পাঠাবে। হঠাৎই ঘরের কোণে রাখা একটা চিনে মাটির ফুলদানি আচমকাই ফেটে চৌচির হয়ে গেল, অথচ কেউ তাকে স্পর্শও করেনি। ব্যোমকেশ উঠে গিয়ে দেওয়ালে কান পাতল। অজিত, শব্দটা দক্ষিণ দিক থেকে আসছে। আমাদের পেছনের গলিতে যে 3 তলা পুরনো বাড়িটা আছে, ওটাই হিমাদ্রির আস্তানা। ওখান থেকেই ও প্যারাবোলিক রিফ্লেক্টর ব্যবহার করে শব্দ আমাদের দিকে ছুঁড়ে দিচ্ছে। তাহলে পুলিশকে ডাকো, পান্ডিরাম বাবুকে বলো ওই বাড়িটা ঘিরে ফেলতে। না, পুলিশ যাওয়ার আগেই ও সমস্ত যন্ত্র নষ্ট করে ফেলবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে ওর যন্ত্র ওর ওপরেই বুমেরাং হয়ে ফিরে যায়। অজিত, আমার পড়ার টেবিলের নিচে একটা ছোট জেনারেটর আর বড় লাউডস্পিকার আছে, মনে আছে? যেটা আমি গত মাসে এক বৈজ্ঞানিক পরীক্ষার জন্য আনিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু ওটা দিয়ে কি হবে? ইয়েস, আমরা ফেজ রিভার্সাল করব। ও যে কম্পন পাঠাচ্ছে, আমরা তার ঠিক উল্টো কম্পন পাঠাবো। এক সুর যখন অন্য বিপরীত সুরের সাথে ধাক্কা খাবে, তখন শব্দ শান্ত হয়ে যাবে। একেই বলে সাইলেন্স জোন তৈরি করা। ব্যোমকেশ বিদ্যুৎ বেগে তার যন্ত্রপাতি নিয়ে বসে পড়ল। বাইরে তখন বাতাসের হুঙ্কার বাড়ছে। মনে হচ্ছে বাড়ির দেওয়ালগুলো এখনই ভেঙে পড়বে। ব্যোমকেশ একটা নব ঘোরাতেই আমাদের স্পিকার থেকে এক মৃদু গুঞ্জন বেরোতে লাগলো। আশ্চর্যজনকভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরের ভেতরকার সেই অসহ্য কম্পন কমে এলো। গামলার জল স্থির হয়ে গেল। ধাক্কাটা এবার ও পাশে লেগেছে অজিত। হিমাদ্রি এখন অবাক হয়ে ভাবছে ওর যন্ত্র কাজ করছে না কেন। ঠিক সেই সময়ই আমাদের টেলিফোনটা বেজে উঠল। এই নিস্তব্ধতায় ফোনের আওয়াজটা যেন কামানের গলার মতো শোনালো। ব্যোমকেশ রিসিভার তুলল। আরে সাবাস ব্যোমকেশ বাবু, সাবাস। আপনি দেখছি বিজ্ঞানেও আমার সমান সমান। কিন্তু আর কতক্ষণ? আমার কাছে যে এনার্জি সোর্স আছে, তা দিয়ে আমি পুরো সল্টলেকের বিদ্যুৎ ব্যবস্থা একেবারে উলট পালট করে দিতে পারি। হিমাদ্রি বাবু, বিজ্ঞান যখন বিনাশের কাজে লাগে, তখন সেটা আর বিজ্ঞান থাকে না, অভিশাপ হয়ে যায়। আপনি বিনায়কবাবুকে মারলেন কেন? কেবল ওই অপমানের বদলা নিতে? অপমান? না না ব্যোমকেশ বাবু, বিনায়ক চ্যাটার্জি ছিলেন একজন চোর। আমার গুরু মহাদেব মিশ্রের তৈরি করা দুষ্প্রাপ্য রাগগুলো তিনি নিজের নামে চালিয়ে দিয়েছেন। গুরুর অপমানের বিচার আমি করেছি। আর এবার আপনার পালা। আপনি আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। হিমাদ্রি, আত্মসমর্পণ করুন। পুলিশ আপনার চারপাশ ঘিরে ফেলেছে। মিথ্যে বলবেন না।
আপনার পালস রেট বলছে আপনি এখন একা। তবে আর বেশিক্ষণ নয়, এবার আমি ডেথ নোট বাজাবো। বিদায় বিদায় সত্যান্বেষী, বিদায়। ফোনটা কেটে গেল। ব্যোমকেশ ঘামছে। ও দ্রুত ডায়াল করলো লালবাজারে। পান্ডিরামবাবু, এখনই দক্ষিণ দিকের ওই পুরনো গোস্বামী বাড়িটা ঘেরাও করুন। কোনো অস্ত্র নয়, কানে তুলো গুজে কানে প্রোটেক্টর লাগিয়ে ঢুকবেন। আর একটা কথা, বাড়ির ইলেকট্রিক কানেকশনটা মেন সুইচ থেকে কেটে দিন। ব্যোমকেশ, ডেথ নোটটা কি? মানুষের শরীরের প্রতিটি অঙ্গের একটা নিজস্ব কম্পন আছে। হৃৎপিণ্ডে সেই ফ্রিকোয়েন্সি যদি একটানা কয়েক মিনিট পাঠানো হয়, তবে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। হিমাদ্রি সেই মারণ সুর সেট করছে। হঠাৎ বাইরে এক ভয়ঙ্কর আওয়াজ শুরু হলো। মনে হলো কয়েক হাজার সাইরেন একসঙ্গে বেজে উঠেছে। আমাদের স্পিকারটা প্রচণ্ড শব্দ করে পুড়ে গেল। ব্যোমকেশ মেঝেতে পড়ে গিয়ে বুক চেপে ধরল। ব্যোমকেশ, কি হচ্ছে তোমার? অজিত, অজিত, আমার পকেট থেকে ওই ছোট্ট টিউনিং ফর্কটা বের করো, বের করো। ওটা মেঝের উপর জোরে আঘাত করো, শব্দের প্রতিধ্বনি বদলাতে হবে। আমি কাঁপতে কাঁপতে সেই ধাতব পাতটি বের করে মেঝের পাথরে আঘাত করলাম সজোরে। একটা তীক্ষ্ণ ট্রিং শব্দ হলো। সেই শব্দের ঢেউয়ে বাইরে সেই দানবীয় আওয়াজটা যেন কিছুটা থমকে গেল। ঠিক সেই মুহূর্তেই পুরো এলাকার আলো নিভে গেল। পান্ডিরামবাবু মেইন লাইন কেটে দিয়েছেন। অন্ধকারের মধ্যে আমি শুধু ব্যোমকেশের হাঁপানোর শব্দ শুনতে পাচ্ছিলাম। বাইরে থেকে পুলিশের চিৎকার ভেসে এলো। কিছুক্ষণ পর পান্ডিরামবাবু হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন, হাতে টর্চ। ব্যোমকেশ বাবু, আমরা ওকে ধরে ফেলেছি, কিন্তু লোকটা তো পাগলা। ও নিজের কানেও যন্ত্র লাগিয়ে বসেছিল যাতে যাতে আমাদের আওয়াজ না শুনতে পায়, কিন্তু লাইন কাটতেই ও জ্ঞান হারিয়েছে। পাগল নয় পান্ডিরামবাবু, ও একজন বিকারগ্রস্ত প্রতিভাশালী। কিন্তু ওকে কি একা পেয়েছেন? নলিলাল কোথায়? না, ননীলালকে পাওয়া যায়নি। এই বাড়িতে শুধু হিমাদ্রি আর তার ওই শয়তানি যন্ত্রগুলো ছিল। তার মানে সাপ মরলেও বিষ দাঁত রয়ে গেছে। ননীলাল পালিয়ে যাওয়া মানে বিপদ। ও হলো এই যন্ত্রের আসল কারিগর। হিমাদ্রি ছিল শুধু চালক। ব্যোমকেশ জানালার পর্দা সরিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকালো। ওর মুখটা টর্চের আলোয় খুব চিন্তিত দেখালো। হিমাদ্রি তো ধরা পড়ল, তবে চিন্তা কিসের? চিন্তা আছে অজিত, চিন্তা আছে। হিমাদ্রি যে নোটের কথা বলছিল সেটা ও বাজানোর সুযোগ পায়নি, কিন্তু ননীলাল জানে সেই সুরটা কি, আর ননীলাল এখন মুক্ত। সকাল থেকেই ব্যোমকেশ খুব গম্ভীর। চায়ে চুমুক দিয়ে সে জানালার দিকে তাকিয়ে আছে। সল্টলেকের বাড়িটা যেন কাল রাতে সেই বিভীষিকার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি। হীরা সিং সুস্থ হয়ে ফিরেছে, কিন্তু তার কানে এখনো একটা ভোঁ ভোঁ শব্দ রয়ে গেছে। ব্যোমকেশ, হিমাদ্রি তো পুলিশের কবজায়, জবানবন্দিতে সে নিশ্চয়ই কবুল করবে। তাহলে ননীলালকে নিয়ে এত দুশ্চিন্তা করছো কেন? অজিত, হিমাদ্রি হলো একজন প্রতিশোধ পরায়ণ শিল্পী। তার লক্ষ্য ছিল বিনায়ক চ্যাটার্জি। আর ননীলাল, ননীলাল হলো একজন বিকারগ্রস্ত বৈজ্ঞানিক কারিগর। তার কাছে মানুষ মানে কেবলমাত্র হাড় মাংসের শরীর, যাদের আলাদা আলাদা কম্পন আছে। সেই মারণ সুরকে হয়তো একটা পূর্ণাঙ্গ মারণাস্ত্র হিসেবে তৈরি করতে চায়। তার মানে তুমি বলতে চাইছো ননীলালের উদ্দেশ্য কেবল বিনায়ক চ্যাটার্জিকে মারা ছিল না? একেবারেই না। বিনায়ক চ্যাটার্জি ছিলেন ওই ল্যাবরেটরির প্রথম গিনিপিগ। হিমাদ্রির আক্রোশকে ননীলাল ব্যবহার করেছে তার যন্ত্র পরীক্ষা করবার জন্য। এখন ননীলাল জানে যে আমি ওর রহস্য ধরে ফেলেছি, তাই ওর পরবর্তী পরীক্ষাটা হবে আমার ওপর। ঠিক এই সময়েই পান্ডিরামবাবু হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। তার হাতে একটা ছোট চিরকুট। ব্যোমকেশ বাবু, সর্বনাশ হয়েছে। ননীলাল মল্লিকের দোকানের পেছনে একটা গুপ্ত সুড়ঙ্গ পাওয়া গেছে, সেখান দিয়েও পালিয়েছে। আর হিমাদ্রি লকআপে একটা কথাও বলছে না, কেবল আপন মনে একটা সুর তৈরি করছে মুখ দিয়ে। এটা কোথায় পেলেন পান্ডিরামবাবু? এটা ননীলালের দোকানে একটা ভাঙা গ্রামাফোন রেকর্ডের ওপর এটা আঠা দিয়ে লাগানো ছিল। এতে আপনার নাম লেখা, ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ চিরকুটটা খুলল। আমি ওর কাঁধের ওপর দিয়ে উঁকি দিয়ে দেখলাম, তাতে লেখা সত্যান্বেষী
সুরের অসংখ্য পর্যায় থাকে, আপনি মাত্র কয়েকটি পার করেছেন। পরের পর পর্যায়ে দেখা হবে। ইতি কারিগর। এ তো প্রকাশ্য হুমকি। পান্ডিরামবাবু, আপনারা কি ননীলালের কোনো আত্মীয়র সন্ধান পেয়েছেন? না অজিতবাবু, তবে একটা অদ্ভুত তথ্য মিলেছে। ননীলাল মল্লিক একসময় জার্মানির এক গবেষণাগারে শব্দের তরঙ্গ নিয়ে কাজ করত। যুদ্ধের সময় সে নিখোঁজ হয়ে যায়। তারপর এই কলকাতায় এসে বাদ্যযন্ত্রের দোকান খোলে। জার্মানি? তার মানে ও নাৎসিদের সেই সনিক ওয়েপন মানে শব্দ অস্ত্রের ফর্মুলা জানি। পানিরামবাবু, বিনায়ক চ্যাটার্জির মৃত্যুর দিন উপস্থিত থাকা অন্য কাউকে কি সন্দেহজনক বলে মনে হয়েছে আপনার? সেদিন তো অনেক ভিআইপি ছিলেন। তবে হ্যাঁ, একজন বৃদ্ধ মহিলা যিনি বিনায়ক বাবুর প্রাক্তন স্ত্রী, তাকে শেষ সারিতে দেখা গিয়েছিল। রণজয়বাবু বলেছিলেন যে তার মা নাকি অনেক বছর আগেই ঘর ছেড়েছিলেন। বিনায়ক বাবুর প্রাক্তন স্ত্রী? তার নাম কি? সুরমা দেবী। তিনি এখন ওই ভবানীপুরের একটা পুরনো বাড়িতে একা থাকেন। অজিত, দেরি না করে ভবানীপুর চলো। সুরমা দেবীর সাথে কথা বলা দরকার। সঙ্গীত শিল্পী আর বাদ্যযন্ত্র কারিগরের মাঝখানে এই মহিলার কোনো ভূমিকা থাকতে পারে। আমরা যখন ভবানীপুরের সেই জরাজীর্ণ বাড়িতে পৌঁছলাম, তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সুরমা দেবী আমাদের ড্রয়িং রুমে বসালেন। ঘরটা ধুলোবালি আর পুরনো বাদ্যযন্ত্রে ভর্তি। মহিলা অত্যন্ত শান্ত, কিন্তু তাঁর চোখে এক গভীর বিষাদ। আমি জানতাম আপনারা একদিন আসবেন। বিনায়ক মারা যাওয়ার পর থেকেই আমি এই দিনটার অপেক্ষা করছি। আপনি কি জানতেন বিনায়ক বাবুর জীবন বিপন্ন? বিনায়ক খুব প্রতিভাশালী ছিলেন, কিন্তু মানুষ হিসেবে ছিলেন নিষ্ঠুর। তিনি অনেকের প্রতিভা চুরি করেছেন, কিন্তু ননীলালের সাথে তার শত্রুতাটা ছিল একটু অন্য স্তরের। ননীলালকে আপনি চেনেন? চিনতাম। ৩০ বছর আগে ননীলাল আর বিনায়ক একই গুরুর কাছে গান শিখতেন। ননীলাল গান গাইতে পারত না, কিন্তু যন্ত্রের সূক্ষ্ম কাজ জানত। বিনায়ক ননীলালের তৈরি করা একটা বিশেষ যন্ত্র চুরি করে বাজারে নিজের নামে চালিয়ে দেন। সেই অপমানে ননীলাল দেশ ছাড়ে। তার মানে এটা কেবল হিমাদ্রির প্রতিশোধ ছিল না, ননীলাল নিজেই মাস্টার মাইন্ড। হ্যাঁ, ননীলাল ফিরে এসেছে শুধু বিনায়ককে মারতে নয়, বরং বিনায়কের বংশকে শেষ করতে। ওর পরবর্তী লক্ষ্য রণজয়। ব্যোমকেশ চমকে উঠে দাঁড়ালো। রণজয়? পানিরামবাবু, রণজয় বাবু এখন কোথায়? তিনি তো আজকে সন্ধ্যায় বাবার স্মরণে আয়োজিত একটা বিশেষ সভায় গান গাইতে মিউজিয়াম হলে যাওয়ার কথা। সর্বনাশ, ননীলাল সেখানেই গেছে। ও একই জায়গায় দ্বিতীয়বার একই নাটক করবে, কিন্তু এবার শব্দ হবে আরো শক্তিশালী। অজিত, জলদি চলো। আমরা যখন ট্যাক্সিতে উঠলাম, তখন বাইরে গোধূলির আলো মিলিয়ে যাচ্ছে। ব্যোমকেশ, ননীলাল যদি ওখানে থাকে, ও তো আমাদের দেখলেই চিনতে পারবে। চিনুক, এবার আমি আর কোনো প্রতিরোধ করব না। আমি ওর যন্ত্রটাকেই অকেজো করে দেব। ননীলাল ভাবছে ও শব্দের রাজা, কিন্তু ও ভুলে যাচ্ছে যে নিস্তব্ধতা শব্দের চেয়েও শক্তিশালী। সেটা আবার কিভাবে সম্ভব? ভ্যাকিউম বা শূন্যস্থান অজিত, যেখানে হাওয়া নেই সেখানে শব্দ নেই। আমি পাণ্ডুরাম বাবুকে দিয়ে একটা বিশেষ ব্যবস্থা করিয়েছি। ট্যাক্সি মিউজিয়াম হলের গেটে পৌঁছালো। হলের ভেতর থেকে ভেসে আসছে রণজয়ের স্নিগ্ধতা ভরা গলার সুর। ঠিক বাবার মতোই গলা তাঁর। দর্শকদের মধ্যে চাপা উত্তেজনা। ব্যোমকেশ হলের ভেতরে না ঢুকে সোজা ছাদে যাওয়া সিঁড়ির দিকে দৌড়ল। উপরে কেন ব্যোমকেশবাবু? ননীলাল নিচ থেকে নয়, উপর থেকে আক্রমণ করবে। ঝাড় লণ্ঠনটা যেখানে ঝুলছে তার ঠিক উপরেই ওর অসিলেটরটা রাখা আছে। আমরা যখন ছাদে পৌঁছলাম,
দেখলাম এক ছায়ামূর্তি বড় একটা অদ্ভুত যন্ত্রের সামনে বসে আছে। তার হাতে তারের কুণ্ডলী। ননীলাল মল্লিক। ননীলাল বাবু, আসর কি জমে উঠেছে? ব্যোমকেশবাবু ঠিক সময় এসেছেন। রণজয় এবার সেই সুরের সর্বোচ্চ পর্দায় পৌঁছবে, আর ঠিক তখনই আমার এই অসিলেটর থেকে বেরোবে সেই মরণ তরঙ্গ। আপনি চাইলেও ঠেকাতে পারবেন না। চেষ্টা তো করতে পারি। আপনি কি জানেন আপনার এই যন্ত্রের একটা বড় খামতি আছে? খামতি? অসম্ভব, আমার গণনায় কোনো ভুল নেই। ভুল আপনার কানে ননীলাল বাবু। আপনি যে ফ্রিকোয়েন্সি সেট করেছেন তা রণজয়ের হার্টের সাথে মিলবে না, কারণ রণজয় হার্টের রোগী নন, তিনি একজন অ্যাথলেট। তাঁর পালস রেট বিনায়ক বাবুর চেয়ে অনেক আলাদা। ননীলাল মুহূর্তের জন্য থমকে গেল। সে তাড়াহুড়ো করে যন্ত্রের নব ঘোরাতে লাগল। অজিত, এখন! আমি আর পান্ডিরামবাবু ব্যোমকেশের সংকেত পেয়ে ননীলালের ওপর ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু ননীলাল অদ্ভুত ক্ষিপ্রতায় আমাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং একটা ছোট বোতাম টিপে দিল। পুরো ছাদে একটা তীক্ষ্ণ শীষ দেওয়ার মতো শব্দ ছড়িয়ে পড়ল। আমার মনে হলো আমার কানের পর্দা এখনই ফেটে যাবে। ননীলাল মল্লিক তখন উন্মাদের মতো যন্ত্রের নবগুলো ঘুরিয়ে যাচ্ছে। ওর চোখ দুটো বুনো পশুর মতো জ্বলছে। ব্যোমকেশবাবু, আপনি ভেবেছিলেন আমি রণজয়ের পালস রেট জানি না। কারিগরকে কি এতটাই বোকা মনে হয় আপনার? রণজয়ের শৈশবের মেডিকেল রিপোর্ট আমার কাছে আছে। ওর হার্টের স্পন্দন একটু ধীর, ঠিক 54 বিট পার মিনিট। আমি আজ এমন এক ইনফ্রাসনিক লুপ তৈরি করেছি যা শুধু রণজয়কে নয়, এই হলের প্রথম সারিতে থাকা সবাইকে স্তব্ধ করে দেবে। ননীলাল বাবু, থামুন। আপনি বিজ্ঞানের অপব্যবহার করছেন। এই শব্দ শুধু রণজয়কে মারবে না, হলের কাঠামোটাকেও ভেঙে দেবে। আপনি নিজেও বাঁচবেন না। শিল্পের জন্য বলিদান দিতে আমি রাজি। বিনায়ক আমার জীবন নষ্ট করেছিল, আজ ওর রক্ত দিয়ে আমি আমার শ্রেষ্ঠ সুর বাঁধব। ব্যোমকেশ হঠাৎ আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, অজিত, ননীলালের পেছনে ওই যে বড় ড্রামটা দেখছো, ওটার ঢাকনাটা খুলে ফেলো, জলদি! আমি টলতে টলতে সেই প্লাস্টিকের বড় ড্রামটার দিকে এগোলাম। ওটার ভেতরে কি আছে আমি জানতাম না। ননীলাল আমাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু পান্ডিরামবাবু ততক্ষণে রিভলভার বের করেছেন। এক পা নড়লে গুলি করব ননীলাল। অজিতবাবু, আপনি কাজ সারুন। আমি ড্রামের ঢাকনাটা সজোরে খুলে ফেললাম। দেখলাম ওটার ভেতরে কোনো তরল নেই, বরং ঠাসা রয়েছে প্রচুর পরিমাণে কাঁচের টুকরো এবং লোহার ছোট ছোট বল। ওটা কি করছো? ওটা সরালে আমার টিউনিং নষ্ট হয়ে যাবে। টিউনিং নষ্ট হবে না ননীলাল বাবু। আমি শুধু আপনার তরঙ্গের জন্য একটা ইকো চেম্বার তৈরি করছি। আপনার মারণ সুর যখন ওই লোহার বলগুলোতে ধাক্কা খাবে, তখন শব্দের ব্যতিচার বা ইন্টারফারেন্স তৈরি হবে। জ্যামিতিক প্রগতিতে আপনার সুর আপনার দিকেই ফিরে আসবে। ব্যোমকেশ পকেট থেকে একটা ছোট্ট রিমোট কন্ট্রোল বের করলো। সেটা সে পান্ডিরামবাবুর ল্যাবরেটরি থেকে আগেভাগেই তৈরি করে এনেছিল। ওটা টিপতেই ড্রামের নিচে রাখা একটা ভাইব্রেটর চালু হয়ে গেল। লোহার বলগুলো আর কাঁচের টুকরোগুলো এক অদ্ভুত বিশৃঙ্খল শব্দে নাচতে শুরু করল। মুহূর্তের মধ্যেই ছাদের বাতাসের ছন্দ বদলে গেল। ননীলালের যন্ত্র থেকে যে তীক্ষ্ণ শব্দ বেরোচ্ছিল তা ড্রামের ভেতরকার বিশৃঙ্খল শব্দের সাথে ধাক্কা খেয়ে এক বিকট গর্জনে রূপান্তরিত হলো। না, এটা হতে পারে না। না, এটা হতে পারে না। আমার ক্যালকুলেশন, আমার সুর। এক বিকট গর্জনে রূপান্তরিত হলো। ননীলাল যন্ত্রটা বন্ধ করবার জন্য হাত বাড়ালো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ওর নিজের তৈরি করা শক্তিশালী শব্দ তরঙ্গ ড্রামের দেওয়ালে ধাক্কা খেয়ে সরাসরি ওর দিকেই ফিরে এলো। ননীলাল দুহাত কানে চেপে ধরে যন্ত্রণায় কুঁকড়ে গেল। ওর নাক দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটল। পান্ডিরামবাবু, সুইচ অফ করুন, মেইন ট্রান্সফরমারটা উড়িয়ে দিন। পান্ডিরামবাবু ছাদের এক কোণে থাকা পাওয়ার বক্সে গুলি চালালেন। একটা আগুনের ফুলকি আর বিকট শব্দে হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। নিচের মঞ্চে রণজয়ের গানও থেমে গেছে। হয়তো বিদ্যুৎ না থাকায় মাইক্রোফোন বন্ধ হয়ে গেছে। কয়েক মিনিট পর টর্চের আলোয় দেখা গেল ননীলাল মল্লিক ওর যন্ত্রের ওপর উপুর হয়ে পড়ে আছে। ও মরেনি,
কিন্তু ওর কান আর নাক দিয়ে রক্ত গড়াচ্ছে। ও চিরতরে বধির হয়ে গেছে। ব্যোমকেশ, তুমি ঠিক আছো? আছি অজিত, কিন্তু কান দুটো যেন মোহ করছে। পানিরামবাবু লোকটাকে অ্যারেস্ট করুন, ওর যন্ত্রগুলো সাবধানে লালবাজারে নিয়ে যান। তবে হ্যাঁ, এগুলো কোনো শব্দহীন ঘরে রাখবেন। পান্ডিরামবাবুর কনস্টেবলরা ননীলালকে চ্যাংদোলা করে নিয়ে গেল। আমি নিচে নেমে এলাম। হলের ভেতর তখন মোমবাতি জ্বালানো হয়েছে। রণজয় চ্যাটার্জি সুস্থ আছেন। তিনি বিস্ময়ে হতবাক হয়ে মঞ্চে দাঁড়িয়ে আছেন। ব্যোমকেশবাবু, হঠাৎ আলো নিভে গেল কেন? আর ওই অদ্ভুত আওয়াজটাই বা কিসের? রণজয়বাবু, আজ আপনার পুনর্জন্ম হল। বিনায়কবাবুর শত্রুরা আপনাকেও ছাড়ত না, তবে ভয় নেই, সুরের সেই অসুর এখন কাঁচা বন্দি। আমরা যখন হলের বাইরে এলাম, রাতের কলকাতা তখন শান্ত, কিন্তু ব্যোমকেশের মুখে জয়ের হাসি নেই। কি ভাবছো ব্যোমকেশ? কেস তো সলভড। কেস সলভড অজিত, কিন্তু আমার মনে এখনো একটা খটকা কাটছে না। সুরমাদেবী বলেছিলেন বিনায়কবাবু ননীলালের কাছ থেকে একটা যন্ত্র চুরি করেছিলেন, কিন্তু ননীলালের যন্ত্রের এই নকশা তো অনেক আধুনিক। 30 বছর আগে এই প্রযুক্তি কোথায় ছিল? হয়তো ননীলাল জার্মানিতে গিয়ে এটা শিখেছে। সেটাই স্বাভাবিক, কিন্তু ননীলালের মতো একজন কারিগর জার্মানিতে যাওয়ার টাকা পেল কোথায়? আর হিমাদ্রি বা কেন ননীলালকে সাহায্য করতে রাজি হলো? কেবল গুরুর অপমানের জন্য? ব্যোমকেশ ট্যাক্সিতে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। অজিত, আমার মনে হচ্ছে এই ষড়যন্ত্রের পেছনে তৃতীয় কোনো পক্ষ আছে, যারা চেয়েছিল এই শব্দরস্তকে যুদ্ধের কাজে ব্যবহার করতে। ননীলাল আর হিমাদ্রি ছিল কেবল দাব আর ঘুঁটি। তৃতীয় পক্ষ? তুমি কার কথা বলছো? সেটা জানতে হলে আমাদের আবার ভবানীপুরের সেই জরাজীর্ণ বাড়িতে যেতে হবে। সুরমাদেবী আমাদের সবটা বলেননি। ট্যাক্সিটা যখন আমাদের বাড়ির সামনে থামল, দেখলাম দরজার সামনে একটা সুটকেস পড়ে আছে। হীরা সিং পাশে দাঁড়িয়ে কাঁপছে। বাবু, এক সাহেব এসে এই বাক্সটা রেখে গেল, বললো ব্যোমকেশ বাবুকে বলবেন উপরটা পছন্দ না হলে আরো বড় সারপ্রাইজ আছে। সুউচ্চ সল্টলেকের ফ্ল্যাটে এক পিন পতন নিস্তব্ধতা। ব্যোমকেশ ধীরে ধীরে সুটকেসটার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। অজিত, ভয় পেও না, এটা টাইম বোমা নয়। যে খুনি শব্দ নিয়ে খেলা করে সে বারুদ খরচ করবে না। ব্যোমকেশের পকেট থেকে একটা সরু তার বের করে খুব সাবধানে সুটকেসের লকটা খুলল। ঢাকনা সরাতেই দেখা গেল ভেতরে কোনো যন্ত্র নেই। আছে একটি পুরনো গ্রামোফোন রেকর্ড আর কিছু হলুদ হয়ে যাওয়া চিঠিপত্র। এসব কি ব্যোমকেশ? এই পুরনো জিনিসের জন্য এত নাটক? এগুলো সাধারণ চিঠি নয় অজিত, এগুলো হলো 1940 সালের দিকের কিছু গোপন নথিপত্র। বিনায়ক চ্যাটার্জি আর সুরমাদেবীর মধ্যে বিনিময় হওয়া চিঠিপত্র। দেখো এই লাইনটা দেখো, ননীলালের নকশা এখন আমার কবজায়, জার্মানি থেকে অনুদান পাওয়ার পথ প্রশস্ত। আচ্ছা, এর মানে কি ব্যোমকেশ বাবু? মানে বিনায়ক বাবু কি তবে কোনো গুপ্তচর ছিলেন? ঠিক গুপ্তচর নয়, তবে তিনি ননীলালের প্রতিভাকে আন্তর্জাতিক বাজারে বিক্রি করার দালালি করেছিলেন, আর এই কাজে তাঁকে সাহায্য করেছিলেন তাঁর স্ত্রী সুরমা দেবী। কিন্তু কেন জানি না সুরমা দেবী পরে নিজেকে সরিয়ে নেন। ব্যোমকেশ হঠাৎ উঠে দাঁড়ালো। ওর চোখে এক অদ্ভুত আলো। পানিরামবাবু, সুরমা দেবীর বাড়িতে কি কোনো টেলিফোন আছে? না, যতটুকু জানি উনি খুব একাকী থাকেন। কিন্তু কেন? এখনই ভবানীপুর চলুন, এখনই। সুরমা দেবী আমাদের খুনিকে ধরার ফাঁদে ব্যবহার করেছেন। ননীলাল আর হিমাদ্রি ছিল কেবল তাঁর হাতের পুতুল। আমরা যখন আবার ভবানীপুরের সেই পুরনো বাড়িতে পৌঁছলাম, তখন চারিদিক নিঝুম। গেটটা আধ খোলা। ভেতরে ঢুকতেই দেখা গেল
ড্রয়িং রুমে সুরমা দেবী শান্ত হয়ে বসে আছেন। তাঁর সামনে একটি প্রাচীন সেতার। ব্যোমকেশ বাবু, সুটকেসটা পেয়েছেন দেখছি। আপনারা একটু দেরি করে ফেললেন। সুরমা দেবী, আপনি বিনায়ক চ্যাটার্জিকে ভালোবেসে বিয়ে করেননি, করেছিলেন ননীলালের সেই অমূল্য ফর্মুলাটা হস্তগত করার জন্য। কিন্তু বিনায়ক আপনাকে ঠকিয়ে সব টাকা নিজের দখলে করেন, তাই তো? বিনায়ক কেবল টাকা নেয়নি ব্যোমকেশ বাবু, সে আমার সঙ্গীতের আত্মাকে অপমান করেছিল। সে জানতো না যে আমি ননীলালের চেয়েও বড় গণিতজ্ঞ। ননীলাল যন্ত্র বানায়, কিন্তু আমি সুরের বিন্যাস তৈরি করি। আপনিই তবে এই খুনের মূল কারিগর? ননীলালকে জেল থেকে আপনিই জার্মানিতে পাঠিয়েছিলেন? জেল থেকে নয়, ওর মুক্তির ব্যবস্থা আমি করেছিলাম। আমি ওকে শিখিয়েছিলাম কিভাবে হৃৎপিণ্ডের স্পন্দনকে সুরের সাথে মেলানো যায়। বিনায়কের মৃত্যু আমার দীর্ঘ 30 বছরের প্রতীক্ষার ফল। কিন্তু রণজয়, নিজের সন্তানকেও কি আপনি মারতে চেয়েছিলেন? রণজয় বিনায়কের সন্তান, আমার নয়। ওর ধমনীতে ওই চোরের রক্ত বইছে। কিন্তু আপনি মিউজিয়াম হলে ওকে বাঁচিয়ে দিয়ে খেলাটা নষ্ট করে দিলেন ব্যোমকেশ বাবু। সুরমা দেবী হঠাৎ তাঁর সেতারে একটা তীব্র ঝঙ্কার দিলেন। সেই ঝঙ্কারটা সাধারণ সেতারের মতো শোনাল না। ঘরের ঝাল লণ্ঠনটা থরথর করে কাঁপতে শুরু করলো। পান্ডিরাম বাবু, ওর হাত থেকে সেতারটা কেড়ে নিন। ওটা সেতার নয়, ওটা একটা ট্রান্সমিটার। পান্ডিরামবাবু এগোতে গেলেন, কিন্তু সুরমা দেবী সেতারের একটি বিশেষ তারে সজোরে টান দিলেন। মুহূর্তের মধ্যে এক অবর্ণনীয় তীক্ষ্ণ শব্দে ঘরটা ভরে গেল। পান্ডিরামবাবু কানে হাত দিয়ে মেঝেতে বসে পড়লেন। আমার মনে হলো আমার মগজের শিরাগুলো যেন ফেটে যাবে। ব্যোমকেশ বাবু, আপনি বুদ্ধিমান, কিন্তু শব্দের গতি বুদ্ধির চেয়েও বেশি। এই বাড়িতেই আমার শেষ ল্যাবরেটরি। আজ এই ধ্বংসস্তূপের নিচে আমরা সবাই চিরনিদ্রায় যাব। ব্যোমকেশ কিন্তু দমে গেল না। ও পকেট থেকে সেই ছোট্ট টিউনিং ফর্কটা বের করে সুরমা দেবীর সেতারের কাঠের খোলের ওপর সজোরে ছুঁড়ে মারল। ধাতুর সাথে কাঠের সংঘর্ষে এক বিচিত্র শব্দের ব্যতিচার তৈরি হলো। একই সাথে ব্যোমকেশ জানালার কাঁচ ভেঙে বাইরের দিকে চিৎকার করে বলল, হীরা সিং, মেন সুইচ অফ করো। হীরা সিং বাইরেই দাঁড়িয়েছিল। সেই সাথে সাথেই বাড়ির প্রধান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল। সুরমা দেবী সেতারের ভেতরে থাকা ইলেকট্রনিক অসিলেটরটি একটা তীব্র ক্যাঁচক্যাঁচে শব্দ করে থেমে গেল। সুরমা দেবী, বিজ্ঞানে সবসময় বিকল্প ব্যবস্থা থাকে। আপনার যন্ত্রী ননীলাল বধির হয়ে গেছে, আর আপনি এখন আমার হাতে বন্দী। সুরমা দেবী স্তব্ধ হয়ে বসে রইলেন। তাঁর চোখের দৃষ্টি হঠাৎ শূন্য হয়ে গেল। তিনি বুঝতে পেরেছেন তার 30 বছরের সাধনা আর প্রতিশোধের নেশা সবই ব্যর্থ হয়েছে। ব্যোমকেশ বাবু, এই মহিলার ভেতরে এত বিষ ছিল, নিজের ছেলেকে মারতেও হাত কাঁপলো না। প্রতিশোধের আগুন যখন অন্ধ আক্রোশে পরিণত হয় পান্ডিরাম বাবু, তখন সম্পর্কগুলো ধোঁয়ার মতো মিলিয়ে যায়। ননীলাল ছিল কেবল একজন বিকৃত মস্তিষ্কের কারিগর, কিন্তু সুরমা দেবী ছিলেন সেই সুরের পরিচালক। আমরা সুরমা দেবীকে পুলিশের গাড়িতে তুলে দিলাম। ফেরার পথে ট্যাক্সিতে ব্যোমকেশ খুব ম্লান মুখে বসেছিল। ব্যোমকেশ, এবার তো অন্তত খুশি হও, পুরো চক্রটাই তো ধ্বংস হলো। খুশি হওয়া কঠিন অজিত। বিজ্ঞানের এমন অপপ্রয়োগ দেখলে মনটা বিষিয়ে যায়। তবে একটা কথা ভেবে স্বস্তি পাচ্ছি, যে ননীলালের সেই মারণ ফর্মুলা এখন পুলিশের ল্যাবে ধ্বংস করা হবে। কিন্তু ননীলাল আর সুরমা দেবীর কি হবে? ননীলাল তো বধির, সে আর কোনোদিন শুনতে পাবে না, আর এটাই ওর সবচেয়ে বড় সাজা। আর সুরমা দেবী,
আদালত হয়তো তাকে মানসিক আশ্রমে পাঠাবে, কিন্তু রণজয় সে আজ থেকে এক ভয়ঙ্কর স্মৃতির বোঝা নিয়ে বাঁচবে। বাড়িতে ফিরে এসে ব্যোমকেশ আবার সেই পুরনো চরকা নিয়ে বসল। অজিত, কাল সকালে খবরের কাগজে এই খবরটা দিও না। লোকে জানুক বিনায়ক চ্যাটার্জি হৃদরোগেই মারা গেছে। সুরের জাদুকরকে কেউ খুনি হিসেবে যেন মনে না রাখে। সকাল 8টা। আমাদের বৈঠকখানায় চায়ের ধোঁয়া উঠছে। ব্যোমকেশ আজ খবরের কাগজটা ছুঁয়েও দেখেনি। ও শুধু এক মনে চরকার চাকাটা দেখছে। ওটার একটা নিজস্ব ছন্দ আছে, একটা মৃদু ঘর ঘর শব্দ আছে যা মনের জন্য আরামদায়ক। ব্যোমকেশ, শব্দ শেষ হলো, কিন্তু একটা কথা আমি এখনো মেলাতে পারছি না। সুরমা দেবী তো চাইলে বিনয়বাবুকে বিষ খাইয়ে বা অন্য কোনো উপায়ও মারতে পারতেন। এই এত জটিল বৈজ্ঞানিক ষড়যন্ত্রের পথে তিনি গেলেন কেন? প্রতিশোধ যখন শৈল্পিক রূপ নেয় অজিত, তখন সেটা আর কেবল মৃত্যুতে সীমাবদ্ধ থাকে না। সুরমা দেবী চেয়েছিলেন বিনায়ককে তাঁর নিজের অহংকার দিয়ে মারতে। বিনায়ক গর্ব করতেন তাঁর সুরের ক্ষমতা নিয়ে। সুরমা দেবী প্রমাণ করতে চেয়েছিলেন যে সুর কেবল জীবন দান করে না, সুর ধ্বংসও করতে পারে। কিন্তু ননীলাল, সে তো প্রায় একটা মারণাস্ত্র তৈরি করে ফেলেছিল। তুমি কি মনে করো এই প্রযুক্তি অন্য কেউ আবার ব্যবহার করতে পারে? পৃথিবীর ইতিহাসে কোনো আবিষ্কারই চিরতরে হারিয়ে যায় না অজিত। তবে ননীলালের ওই বিশেষ অসিলেটর আর তার গাণিতিক নোটগুলো পান্নিরামবাবুর ল্যাবে নষ্ট করে দিয়েছেন। অন্তত এই সময়ের জন্য পৃথিবী এই মারণ সুর থেকে মুক্ত। ঠিক এই সময় কলিং বেল বাজল। হীরা সিং দরজা খুলে দিতে রণজয় চ্যাটার্জি ভেতরে ঢুকলেন। তাঁর মুখটা সাদা হয়ে আছে। দুশ্চিন্তায় গত কয়েক রাতে তিনি বোধহয় ঘুমাননি। ব্যোমকেশবাবু, পুলিশ আমাকে সব বলেছে। আমার মা সুরমা দেবী, তিনি সত্যি কি আমাকে মারতে চেয়েছিলেন? ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল। ও জানে সত্য অনেক সময় নিষ্ঠুর হয়, কিন্তু সত্যান্বেষী কখনো মিথ্যে বলে সান্ত্বনা দেয় না। রণজয়বাবু, আপনার মা যে মানুষটিকে ভালোবাসতেন সেই মানুষটি বহু বছর আগেই মারা গিয়েছিলেন। বিনায়ক বাবুর ওপর তাঁর ঘৃণা এতটাই তীব্র ছিল যে তিনি তার রক্তের সম্পর্কের চেয়েও প্রতিশোধকে বড় করে দেখেছিলেন। তিনি আপনাকে নয়, আপনার ভেতর লুকিয়ে থাকা বিনায়ক চ্যাটার্জিকে ধ্বংস করতে চেয়েছিলেন। আমি কি তবে আর কোনোদিন গান গাইতে পারবো না? মঞ্চে উঠলেই আমার বাবার সেই মুখ আর ওই ঝাড় লণ্ঠন ভাঙার শব্দ মনে পড়ছে। পারবেন, নিশ্চয়ই পারবেন। তবে এবার গাইতে হবে শান্তির সুর, যে সুর মানুষকে আতঙ্কিত করে না, বরং সুস্থ করে তোলে। সুরমা দেবী আর ননীলাল শব্দের অপব্যবহার করেছিলেন। আপনি সেই শব্দকেই শুদ্ধ করুন, এটাই হবে আপনার প্রায়শ্চিত্ত। রণজয়বাবু মাথা নিচু করে বিদায় নিলেন। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আমি ব্যোমকেশের দিকে তাকালাম। তুমি কি সত্যিই বিশ্বাস করো রণজয় আবার গান গাইতে পারবেন? মানুষের মন বড় বিচিত্র অজিত। সুর যেমন হৃদযন্ত্র বিকল করতে পারে, তেমনি সুরই আবার ভাঙা মনকে জোড়া লাগাতে পারে। শুধু সঠিক ফ্রিকোয়েন্সিটা খুঁজে পাওয়াটা দরকার। আচ্ছা ব্যোমকেশ, ওই ননীলাল মল্লিকের জার্মান সংযোগের বিষয়টা, সেটা কি ধামাচাপা পড়ে যাবে? যারা ওর পিছনে টাকা ঢেলেছিল তারা কি আমাদের খুঁজে বের করবে না? পান্নিরামবাবু দিল্লিকে সব জানিয়েছে। ওটা এখন আন্তর্জাতিক রাজনীতির বিষয়। আমাদের কাজ ছিল অপরাধীকে চিহ্নিত করা, আমরা তা করেছি। তবে মনে রেখো অজিত, বিজ্ঞান নিজেই অপরাধী নয়, অপরাধী হলো সেই মন যা সৃজনশীলতাকে বিনাশের কাজে ব্যবহার করে। ব্যোমকেশ আবার তার চরকাটা ঘুরিয়ে দিল। ওটা থেকে একটা মৃদু শান্ত সুর বেরোচ্ছে। আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম রাস্তার ধারের কৃষ্ণচূড়া গাছটার ডালে একটা পাখি ডাকছে। প্রকৃতির সেই চিরকালীন সুরের মধ্যে কোথাও কোনো ষড়যন্ত্র নেই, কোনো মারণ তরঙ্গ নেই। অজিত, চাটা বোধহয় জুড়িয়ে গেল, আর এক কাপ বলা যাক।
আমি হাসলাম। বুঝতে পারলাম সত্যান্বেষী এবার তার রহস্যের খোলস ছেড়ে আবার এক সাধারণ গৃহস্থে পরিণত হতে চাইছে। কিন্তু আমি জানি কলকাতার কোনো এক অন্ধকার গলিতে যখন আবার কোনো অদ্ভুত অঘটন ঘটবে, তখন এই শান্ত মানুষটাই আবার জ্বলে উঠবে। শব্দের রহস্য শেষ হয়েছে, কিন্তু সত্যের অন্বেষণ কোনোদিনই শেষ হয় না। শুনছিলেন সায়ন দাসের কলমে মরণ তরঙ্গ, ব্যোমকেশ বক্সির চরিত্রে ঋতম, বিভিন্ন চরিত্রে সৌর, অমিত, জ্যোতির্ময়, সায়ম, সৌম্যজিৎ, সোমা এবং প্রণীত। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।